আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া। তার শূন্যতা সহজেই পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নোয়াখালীতে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী বুলু চট্টগ্রামে গ্রেফতার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাম গণতান্ত্রিক জোট নেতাদের। এবং কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন ব্যাহত, বিপাকে হতদরিদ্ররা, বেড়েছে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বিষাদের ছায়া নেমে এসেছে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, সৈয়দ আশরাফের মতো নেতার মৃত্যুতে তারা এখন অভিভাবকহীন। তার শূন্যতা সহজেই পূরণ হওয়ার নয়। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কয়েকবারের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফ। আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন অভিভাবক হারিয়েছি, রাজনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি একজন কিংবদন্তি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে। ওনার এই চলে যাওয়াটা আসলে কিশোরগঞ্জের মানুষের কাছে একটা বিশাল শূন্যতা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী হাসান আলী বুলুকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হলো। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, বুলুই 10,000 টাকা দিয়ে লোক ভাড়া করে গণধর্ষণের ঘটনা ঘটান বলে তদন্তে বেরিয়ে আসে। বুলু সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী। এদিকে নির্যাতনের শিকার ওই নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান সিপিবির পলিট ব্যুরোর সদস্য রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে সব আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান তারা। যাদের নামে এজাহার দায়ের করা হয়েছিল প্রথমে এবং এখনো ওনারা যাদের নাম বলছেন, অনতি বিলম্বে তাদের গ্রেফতার করা হোক এবং দ্রুত যে আইন আছে আমাদের, এই আইনে এই বিচার করা হোক। শীঘ্রই আমরা চার্জশিট করব এবং কিভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যেন বিচারের ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে আমরা সেটাও নিশ্চিত করব। তীব্র শীতে কুড়িগ্রামে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্টে ভুগছে হতদরিদ্র মানুষ, বেড়েছে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। দিনে সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা উষ্ণ হলেও সন্ধ্যার পর ঠান্ডার মাত্রা বেড়ে যাচ্ছে। রাত যতই গভীর হয় ততই বাড়তে থাকে ঠান্ডার মাত্রা। এই অবস্থা চলতে থাকে সকাল 10টা পর্যন্ত। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়লেও পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। তবে কিছু জায়গায় পোকার লক্ষণ দেখা দিলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষের দিকেই দিন দিন আগ্রহ বাড়ছে। সিরাজগঞ্জে গত বছর সবজি চাষে লাভবান হওয়ায় শীতের শুরুতেই এবারও সবজির আবাদ করেন চাষিরা। তবে শুরুতেই পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। মাটি খুব একটু উর্বর শক্তি নাই, পোকামাকড় চাষে বেশি, অনেক টাকা লস। লাউয়ের টাল দিছিলাম, লাউয়ের টাল জাংলা উইটা মানে মরে গেল। ঠিক আছে, আবার কফি গাছছি, কফি ওইরকম মরে দিতেছে। ফসলের মাঠে তাকালেই চোখে পড়বে পাতাকপি, ফুলকপি, লাউ, শিম সহ নানা জাতের শীতকালীন সবজি। চাষিরা ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। প্রতি কেজি শাকসবজির সর্বনিম্ন দর 12 টাকা। মূল্যের অবস্থা একবার প্রথম বৃষ্টি ছেড়ে এটা নষ্ট হয়ে গেছে, পুনরায় আবার করছি, দেড় খরচ। এটা প্রকৃতির নিয়ম। ফসল পালং শাক বুনছিলাম, গাজর বুনছিলাম, মূলা বুনছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার 3,000 টাকা খরচ হচ্ছে হাল টাল দিয়া। মাঠ পর্যায়ে এসব চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। আমাদের এই 9টা উপজেলায়
5,900 হেক্টর জমিতে অলরেডি আমাদের সবজি চাষ হয়ে গেছে। আমরা আশা করছি এবার আবহাওয়া ভালো আছে, সবকিছু অনুকূল আছে। আর বর্তমানে আমাদের যে সবজি মাঠে আছে এই সবজিগুলোর অবস্থা ভালো আছে, পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ নাই। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবে এবার সিরাজগঞ্জে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,310 হেক্টর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাজবাড়ীতে বাড়ছে টার্কি মুরগি পালন। কম খরচে অল্প সময়ে বেশি লাভ হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন এই ব্যবসায়। খামারিরা মনে করছেন টার্কি মুরগি দেশের মাংসের চাহিদার যোগানে ভূমিকা রাখবে। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের টার্কি খামারি কুদ্দুস আলমের পরিবার প্রায় 1.5 বছর আগে ইন্টারনেট ঘেঁটে এই মুরগি পালনের তথ্য পায়। প্রথমে 80টি টার্কির একদিনের বাচ্চা সংগ্রহ করে এবং সেগুলো 6 মাস পর ডিম দেওয়া শুরু করে। বর্তমানে তাদের খামারে 5 শতাধিক টার্কি মুরগি রয়েছে। প্রতিটি টার্কি 6 মাস পালনের পর বিক্রি করা হয় 3 থেকে 3,500 টাকায়। ইদানিং বেশ টার্কির খামার দেখছি আশপাশ দিয়ে, আমাদের এলাকাতেও টার্কির খামার হয়েছে। এখন এই থেকে আমি একটা জিনিস দেখলাম যে অনেক বেকার ছেলেরা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেই 16টা ডিম থেকে আজ আমার 50 থেকে 60টা টার্কি আছে। তো এটার টার্কির চাহিদাটা অনেক ভালো। ছোট বড় টার্কি খামার আছে। প্রত্যেকটা খামারের উদ্যোক্তাদের নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি। খামারি নাসিমা আক্তার জানান, কাঁচা সবজি, ফুলকপি, পাতাকপি, ঘাসসহ বিভিন্ন সবজি বেশি খেয়ে থাকে টার্কি মুরগি, যে কারণে খরচ খুবই কম হয়। তিনি মনে করেন, ঘরে বসে না থেকে অধিকাংশ নারী সহজেই টার্কি খামার করে লাভবান হতে পারেন। 1 থেকে 6 মাসের মধ্যে 6 থেকে 7.5 কেজি এই ওজনে হয়। গ্রামের সবাই একটা করে টার্কি খামার হোক, সবার বাড়িতে বাড়িতে প্রত্যেকটা নারী। প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এই জেলায় ছোট বড় 70টি টার্কি খামার রয়েছে। টার্কি মুরগি পালনে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি আমাদের ডিপার্টমেন্ট এটা অনুমোদন দেয় বা এদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করার, তাহলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব। টার্কি পালনে অতি অল্প সময়ে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বাংলাদেশ ছাত্রলীগের 72তম জন্মদিন আজ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক জাফর আলী এতে বক্তব্য রাখেন। পরে সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ উপলক্ষে বরিশালের সোহেল চত্বরে আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে র্যালি সহ অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় 8 দিন ওয়েলফেয়ার সেন্টার দীর্ঘদিন ধরে যুব সমাজকে মাদকমুক্তকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ সমাজের নানা অসঙ্গতি দূর করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় যশোরের বাঘারপাড়ায় আয়োজন করা হয় যুব সমন্বয় সভা। এতে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সম্প্রতি 8 দিনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে 5 জন করে মোট 45 জন যুবক যুবতীকে নিয়ে যুব সমন্বয়ের সভা করা হয়। সবাই মাদকমুক্ত সমাজ গঠন সহ যুবকদের উৎসাহী করা হয় বিপথে না গিয়ে শিক্ষা অর্জন করে আত্মকর্মসংস্থান তৈরি করতে। সম্পূর্ণ বিনামূল্যে 8 দিন সংস্থা থেকে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিয়েছি, যার দ্বারা আমি আর্থিকভাবে, শুধু আমি নিজে না, আমার পারিবারিকভাবে আর্থিকভাবে স্বাবলম্বী অর্জন করেছে। আমাদের সমাজ ধ্বংসের দিকে না যায়, সঠিক পথ দেখে সঠিক দিকে আসে, এজন্য আজ আমাদের এই অনুষ্ঠানটি করা হয়েছে 8 দিনের পক্ষ থেকে। সবাই 8 দিন ওয়েলফেয়ার সেন্টারের DGM শহীদুল ইসলাম, যশোর জোনের ম্যানেজার আবুল কালাম আজাদ, বাঘারপাড়া অঞ্চল ব্যবস্থাপক একরাম আলী, সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী অনিল কুমার অধিকারী যুবকদের দিক নির্দেশনা দেন। এই 8 দিন আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখতে পেরেছি যে কখনো ছাগল বিতরণ করছে, কখনো গাড়ি বিতরণ করছে, কখনো শীত বস্ত্র অসহায় মানুষের জন্য বিতরণ করছে। এই যুব সমাজকে নিয়ে মিছিল দিচ্ছে যাতে তারা মাদকাসক্তিতে না যায়। এদিকে চলতি বছর যশোরের বিভিন্ন উপজেলায় 8 দিন পরিবারের 3248 জন সদস্যের মাঝে লেপ, কম্বল, চাদর বিতরণ করে 8 দিন ওয়েলফেয়ার সেন্টার। দিন থেকে আমি একটা শাল পেলাম,
আমি খুব আনন্দিত। আর মাথায় আমি একটা কম্বল পাইছি, খুব খুশি হয়েছি। 2013 সাল থেকে 8 দিনের সমৃদ্ধি কর্মসূচি অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিরল প্রজাতির পাখি মদনটাক। 18 বছর ধরে ঠাকুরগাঁয়ের হরিপুরের সিংহারি গ্রামে আছে পাখিগুলো। বংশ বিস্তার আর খাবারের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদনটাক পাখির ছুটোছুটিতে মুখরিত থাকে গ্রামটি। তবে নিরাপদ আশ্রয় আর পর্যাপ্ত খাবারের অভাবে দিন দিন কমছে দুর্লভ এই প্রজাতির পাখি। ঠাকুরগাঁ থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। ভারতের সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সিংহারি গ্রাম। গ্রামের এই শিমুল গাছে বিরল প্রজাতির পাখি মদনটাকের বাস। 2000 সালে 6টি মদনটাক পাখি আসে এই গ্রামে। সেই থেকে এখানে আসা যাওয়ার মধ্যে রয়েছে পাখিগুলো। এবার এসেছে 6 জোড়া পাখি, ডিম পেড়ে ছানাও ফুটিয়েছে। পাখি দেখতে প্রতিদিনই আসছেন অনেকে, আর গ্রামবাসী প্রতিরোধ করছে শিকারীদের। মদনটাক পাখিগুলা 2000 সাল থেকে আসতেছে এবং এখানে ডিম পাড়ে, বাচ্চা দেয়। এলাকার সবাই এই পাখিগুলো দেখলে যদি কেউ ধরতে আসে নিষেধ করে। এর আগে আমি কখনো মদনটাক পাখি দেখিনি, এখন থেকে ভালো লাগলো। মদনটাক পাখিগুলো ক্ষেত খামারে ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে উপকার করছে কৃষকের। তাই পাখিগুলো রক্ষা ও অভয় আশ্রম তৈরিতে প্রশাসনের চেষ্টারও কমতি নেই। বিশেষ করে প্রশাসনের তরফ থেকে আমাদের লক্ষ্য থাকবে যে এই পাখিগুলো যাতে কোনো পাখি শিকারী এগুলোকে শিকার না করে এবং এগুলো আরও ভালোভাবে যাতে বিচরণ করতে পারে এবং এদের যাতে বংশবৃদ্ধি হয় সে বিষয়টার দিকে আমরা খেয়াল রাখব। জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখিগুলো ভূমিকা রাখবে, তাই তাদের সহায়তায় এগিয়ে আসবে সবাই, এমন প্রত্যাশা পরিবেশবিদদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/8nTVnews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।